দাড়ি টুপি এবং পাঞ্জাবি কি রাজাকারের লক্ষণ? কি বলছে ঐতিহাসিক তথ্য প্রমাণ? আদৌ কি রাজাকারের সঙ্গে এই টুপি দাড়ির কোনো সম্পর্ক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তানিরা বিদায় নিলেও এদেশে আটকা পড়ে যায় তাদের সমর্থককারী রাজাকার গোষ্ঠী। স্বাধীনতার পর রাজাকারদেরকে বিভিন্ন সময় যেমন শাস্তির মুখোমুখি করা হয়েছে, তদ্রূপ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিভিন্ন নাটক ও সিনেমায় তাদেরকে খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে রাজাকারের পরিচয় নিয়ে। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এবং সিনেমায় আমরা যে রাজাকারের চরিত্রগুলো দেখি, সেখানে বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া হয়েছে এবং তাদেরকে দাড়ি টুপি এবং পাঞ্জাবি দিয়ে প্রকাশ করা হয়েছে। ইসলামিক ভাবধারা ও আদর্শের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত এই দাড়ি টুপি এবং পাঞ্জাবি রাজাকারদের পরিচয় করিয়ে দেওয়ার প্রবণতা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। চলুন শুরুতে এমন কিছু স্থির চিত্র এবং চলচ্চিত্র দেখে নেওয়া যাক যেখানে এরকমটা ফোটানো হয়েছে। এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রসিদ্ধ সিনেমা গেরিলার একটি অংশ, যেখানে মসজিদের একটি ইমাম ও মাওলানাকে রাজাকারকে শান্তি বাহিনীর প্রধান হিসেবে দেখানো হয়েছে। সেখানে তিনি বলেন, মাওলানা, আজ থেকে 40 বছর আগে কুষ্টিয়ার এতিমখানা থেকে আমি তোমাকে এখানে এনেছিলাম, আমাদের মসজিদের ইমাম বানিয়েছিলাম। আজকে তুমি শান্তি কমিটির ফর্ম নিয়ে আসছো আমাকে সাইন করানোর জন্য। তোমার এই শান্তি কমিটিকে এবং তোমার মেম্বারদেরকে আর তামাম রাজাকারদেরকে আমি দেখে নিব। এলাকার মেম্বার শান্তি বাহিনীতে যোগ না দেওয়ায় পাকিস্তানি মেজরের সহায়তায় মসজিদের ইমাম সেই মেম্বারকে জবাই করে হত্যা করে। এরপরে এই ভিডিওটি দেখুন। এটিও ইউটিউবে অনেক ভিউ হওয়া একটি নাটক। এখানে যথারীতি দাড়ি এবং টুপি বিশিষ্ট মসজিদের ইমামকে রাজাকার হিসেবে দেখানো হয়েছে। এখন $মিলিয়ন একটি প্রশ্ন হচ্ছে, আসলেই কি দাড়ি টুপি পাঞ্জাবি পরা ব্যক্তিরা রাজাকার ছিলেন? অথবা প্রশ্নটি যদি ঘুরিয়ে বলি, দাড়ি টুপি পাঞ্জাবি কি রাজাকারদের ইউনিফর্ম ছিল? কি বলছে ঐতিহাসিক দলিল দস্তাবেজ? চলুন একটু ঘেঁটে দেখা যাক। এটি মুক্তিযুদ্ধের একটি ভিডিও ক্লিপ, যা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ধারণ করা হয়েছে। প্রসিদ্ধ এই আন্তর্জাতিক মিডিয়া সম্প্রচার করেছে। এখানে যেসব রাজাকারদের দেখা যাচ্ছে তাদের কারোরই দাড়ি টুপি কিংবা পাঞ্জাবি নেই, অথচ এই লোকদের কাঁধের ব্যাচে রাজাকার শব্দটি স্টিল করে খোদাই করে লেখা আছে। এই ভিডিওটি সম্প্রচার করেছে আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি বা অ্যাসোসিয়েট প্রেস। মুক্তিযুদ্ধের সময় এসব রাজাকারদের গ্রেফতার করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী 1973 সালের মে মাসের 3 তারিখ ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দেয়। লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানকার একজনেরও রাজাকারের মুখে দাড়ি কিংবা টুপি নেই। এবার সাদা কালো কিছু স্থির চিত্র দেখে নেওয়া যাক। এই চিত্রগুলোতেও কোনো রাজাকারের দাড়ি টুপি কিংবা পাঞ্জাবি নেই, বরং ইন্টারনেটে যতগুলো ছবি সচরাচর দেখা যায় তা প্রায় কোনোটির সাথেই বর্তমান টিভি সিনেমার কাল্পনিক রাজাকারদের কোনো মিলই নেই। ঐতিহাসিক ভিডিও কিংবা ছবি বিশ্লেষণের পাশাপাশি বিষয়টি আরও গভীরভাবে জানতে কথা বলা হয়েছিল কিছু মুক্তিযোদ্ধাদের সাথে। আসলেই কি দাড়ি টুপি রাজাকারের পোশাক ছিল? সে প্রশ্নের উত্তরে একজন মুক্তিযোদ্ধা বলেন, না, এটা ছিল না, এটা উদ্দেশ্যমূলকভাবে রাখা হয়েছে। তখন এর ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে রাজাকার বলতে যে ছেলেরা ছিল তারা অধিকাংশরাই তরুণ, যুবকও নয়। দাড়ি আসবে কোথা থেকে এদের? দাড়ি ওঠার বয়সই তো হয়নি তার। সুতরাং দাড়ি টুপি দিয়ে রাজাকার চিহ্নিত করা মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই না। বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ এই আলেম মুক্তিযোদ্ধা জানালেন, বিষয়টি নিয়ে তিনি সরাসরি কথা বলেছিলেন স্বয়ং বঙ্গবন্ধুর সাথে। তিনি বলেন যে বঙ্গবন্ধুকে সে নাকি বলেছিল, যদি আলিয়া মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দিতে চান তাহলে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার কারণে ঢাকা ইউনিভার্সিটি আগে বন্ধ করতে হবে, কারণ আলবদরের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল ঢাকা ইউনিভার্সিটি। সব আলেম ছিল পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের পক্ষে কেউ ছিল না। এটা একদমই ডাহাপড়া মিথ্যা কথা। এই আলেম দাবি করেন তিনি সহ প্রচুর পরিমাণ আলেম তাদের ইসলামিক পোশাক সহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল। তিনি তার নিজের লেখা একটা পুস্তিকা থেকে কিছু পড়ে শোনালেন। তিনি বললেন, আর মুক্তিযুদ্ধ মানেই ধর্মের প্রতি বিদ্রোহ নয়, দাড়ি টুপি বিসর্জন দিয়ে প্রগতিশীল সমাজ সাজতে হবে, বরং আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে, জিহাদে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। গায়ে লম্বা জামা, মাথায় টুপি, মুখে দাড়ি এবং অপরদিকে হাতে একটি গ্রেনাইট, এটি ছিল আমার সেই দিনের পরিচয়। আজও আমার সেই পরিচয়ের কোনো পরিবর্তনই ঘটেনি। যাই হোক, পরবর্তীতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই আলেম মুক্তিযোদ্ধা বলেন, এগুলো ছিল সবই উদ্দেশ্যমূলক, জাতিকে বিভক্ত করার একটি প্রশ্রয়। এবার দেখব বিষয়টিকে কিভাবে দেখছে তরুণ প্রজন্ম।
তাদের মধ্যে একজন বলেন 1971 সালে রাজাকারদের যত ছবি আমরা দেখতে পাই নেটের ভেতরে তাদের কারোরই দাড়ি টুপি ছিল না, বরং তাদের পোশাক ছিল ক্লিন শেপ, শার্ট প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরা। আবার আরেকজন বলেন যদিও রাজাকারদের দাড়ি টুপি থেকেও থাকে, এর থেকেও বেশি দাড়ি টুপিওয়ালারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদেরকে তো কোনো প্রামাণ্য চিত্র বা কোনো নাটকে দেখানো হচ্ছে না। এটা কি কোনো ধরনের বৈষম্য না? এর মাধ্যমে আমাদের প্রজন্মকে ইতিহাস শেখানোর নামে বিকৃতি করানো শেখানো হচ্ছে, টুপির প্রতি ঘৃণা শেখানো হচ্ছে, দাড়ি টুপির প্রতি ঘৃণা শেখানো হচ্ছে, যেটা বর্তমানে তরুণ প্রজন্ম ভালোভাবেই জানে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু তাদের ওপর সরব হয়ে স্বাধীনতার 50 বছরে এসেও দাড়ি টুপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে উপস্থাপন করার যে প্রচেষ্টা, এটা সত্যি দুর্ভাগ্যজনক। অবাস্তব বৃত্তির উপরে দাঁড়িয়ে যারা দাড়ি টুপির প্রতি তরুণ প্রজন্মের ঘৃণা তৈরির অপচেষ্টা চালাচ্ছে তাদের বলবো এসব থেকে যত দ্রুতই আপনি ফিরে আসবেন ততই তাড়াতাড়ি এই দেশ এবং জাতি উন্নতি ঘটবে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।